নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাঁইথিয়ায় রাজ্যের পরিবহন মন্ত্রী, এসআইআর নিয়ে জেলায় রাজনৈতিক তরজা। রাতের অন্ধকারে চুরির চেষ্টা বোলপুরে। চুরির কিনারা করল বোলপুর থানার পুলিশ। জাতীয় আইনি পরিষেবা দিবস পালিত হল বীরভূমের সিউড়িতে। ঘোষ পরিবারের উদ্যোগে রক্তদান শিবির। মানুষকে সচেতন করতে নিজের লেখা গান গাইলেন সিভিক ভলান্টিয়ার। এবার সংবাদ বিস্তারিত। নিউ টাউন সহ একাধিক জায়গায় বস্তি খালি করে চলে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এ প্রসঙ্গে নয়া যুক্তি খাড়া করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার দাবি, কাজের তাগিদে অনেকে আসেন আবার চলে যান, এটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে। পাল্টা মন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছে জেলা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাসের দাবি, কাজের প্রয়োজনে অন্য রাষ্ট্রে কেউ গেলে সে ভোটার হয়ে সরকার গঠনের নির্ণায়ক হতে পারেন না। এ রাজ্যে তা হয়েছে। প্রসঙ্গত, আজ রবিবার 9 নভেম্বর সাঁইথিয়ায় আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দেখা করেন মৃত বিমান প্রামাণিকের পরিবারের সাথে। ওই পরিবার দাবি করেছিল, এসআইআর আতঙ্কে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়। এসআইআর মাত্র 2 মাসের মধ্যে শেষ করে বিধানসভা নির্বাচন করা নিয়েও প্রশ্ন তোলেন পরিবহন মন্ত্রী। তিনি দাবি করেছে, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। তার এই মন্তব্যকেও কটাক্ষ করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাস। এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এই বিষয়ে না, দেখুন, একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনার এটা নিয়ে বিএলওর কাজ কি? বিএলওর কাজ হচ্ছে নির্বাচন কমিশনের হয়ে তিনি প্রতিটা বুথে প্রতিটা পরিবারে যাবেন, খোঁজ নেবেন এবং ফর্ম দেবেন, ফিল আপ করবেন, জমা করবেন, এইটা তদারকি করবেন। তাহলে এত বড় একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ায় প্রতিটি কত মানুষ আছে যারা ফর্ম ফিল আপ করতে পারে না, হয়তো লিখতে পারে না। তো এরা প্রচুর মানুষ রয়েছে, সেখানে যদি কেউ সহযোগিতা করে দেয়, তার ফর্মটা ফিল আপ করে, এতে অন্যায় কি আছে? আপনিও করে দিতে পারেন। আপনার পাশের বাড়ি কেউ এলো যে আমাকে ফর্ম দিয়ে গেছে, এটা একটু ফিল আপ করে দিন, এতে খুব অন্যায় আছে বলে আমি মনে করি না। আর বিএলও 2 হিসেবে যারা রয়েছে তারা সঙ্গে থাকবে, অন্তত দেখবে যেন প্রতিটি মানুষের কাছে ফর্মটা পৌঁছয় এবং সেই ফর্ম ফিল আপ করে জমা পড়ছে কিনা সেটা দেখবেন। কারণ বিজেপির একটা চক্রান্ত আছে, ওরা মুখে বলছে আমরা এই বাংলাদেশি অনুপ্রবেশ তাড়াবো, হ্যান, বিষয়টা তা নয়। এরা প্রকৃত ভোটারের নাম এই অল্প সময়ের মধ্যে বাদ দিয়ে দিতে চায়, কারণ বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করেনি। আমরা 9 ডিসেম্বর দেখতে চাই যে কত মানুষের নাম বাদ যায় এবং প্রকৃত ভোটারের নাম বাদ গেলে লড়াই তো রাস্তায় হবে। নিউ টাউনের বস্তি থেকে অনেক মানুষ চলে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে দেখুন, একটা জিনিস আপনাদের মনে রাখি, দেশ যখন স্বাধীন হয়, যখন এই বাংলা দুটো ভাগ হয়ে যায়, তখন কি ছিল কথা, যে কোনো মানুষ তার অপশন বেছে নেবে কোন দেশে সে থাকতে চায়। ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ এবং পাকিস্তান হলো ইসলামিক কান্ট্রি। এখান থেকে মূলত মুসলিম যারা থাকতে চায়নি তারা চলে গিয়েছে, আর যে মুসলিমরা এখানে থেকে গিয়েছে তারা চিরকালীন এখানকার অধিবাসী। কিন্তু ওপার বাংলা থেকে মূলত এসেছে কিন্তু হিন্দুরা এপার বাংলা থেকে এসছে, বসতি স্থাপন করেছে, উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে। তো এখানে মুসলিম বাংলা থেকে, ওপার বাংলা থেকে মুসলিম দলে দলে আসার, ভারতবর্ষকে ভালোবেসে, এই ব্যাপারটা কিন্তু স্বাভাবিক নয়। এখন কাজকর্মের জন্য, কাজকর্মের সূত্রে কিছু মানুষ অন্য দেশ থেকে আসে, এটা জেনারেল মাইগ্রেশন, এটা বুঝতে হবে। রাষ্ট্র যখন তৈরি হলো তখনও বিভিন্ন দেশ থেকে অন্য দেশে কর্মসূত্রে যায়। এই যে আমাদের ভারতবর্ষ থেকে দুবাইয়ে কাজ করছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, আবার ভারতবর্ষে অন্য দেশ থেকে প্রচুর মানুষ কর্মসূত্রে আসে। এরকম কিছু মানুষ এখানে আসে আবার চলে যায়, ফলে এটা খুব সংখ্যাটা খুব বেশি নয়। কিন্তু এটাকে দাগিয়ে দিয়ে একটা ধর্মীয় মেরুকরণের কথা শুভেন্দু অধিকারীরা বলছে। আসলে বিষয়টা কিন্তু ওটা নয়। আসলে বিষয়টা হচ্ছে এসআইআর এর মাধ্যমে এক ঝটকায় বহু মানুষের নাম যদি বাদ হয়ে যায়, বিজেপি মনে করছে, কারণ এই ভোটাররা তৃণমূল কংগ্রেসের সমর্থক,
তাতে ওদের কিছু ফায়দা হবে। এবং দ্বিতীয় হচ্ছে, যেহেতু ডেভেলপমেন্ট দেয়নি কেন্দ্রীয় সরকার এই 11 বছরে, তাই মানুষকে যদি একটা অস্তিত্বের সংকটে ফেলা যায়, মানুষ যদি নিজেকে প্রমাণ করার জন্য নথির পেছনে ছুটে বেড়ায়, তাহলে সেই মানুষ আর কেন্দ্রীয় সরকার কোন ডেভেলপমেন্ট করলো কি করলো না এটা চিন্তা করার সুযোগ পাবে না। অর্থাৎ ডেভেলপমেন্ট চাইবে না কেন্দ্রীয় সরকারের কাছে। এটা একটা নরেন্দ্র মোদী অমিত শাহের কৌশল। এরম কৌশলই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর ভারতবর্ষে আগে কখনো আসে। ভূসল্লগরে তো কালকে দেখা গেলো যা ভোটার আছে তার কম ভোট কালকে মিলিয়েছে। দেখুন না, বহু জায়গায় তাই। এই যে এত অল্প সময়ের মধ্যে করা, এবং বিহারেও যেটা করেছে অনেক জায়গায়, অনেক বুথে, আমাদের বেঙ্গলে অনেক বুথে ওই যখন ম্যাচিং করছিল, এক ঝটকায় 200-400 নাম বাদ হয়ে যাচ্ছে। আমরা তো সেটাই বলছি যে এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা যায় না। কারণ 2002 সালে এসআইআর হয়েছিল, তার আগে 2001-এ বিধানসভা ভোট হয়েছে 1 বছর পর। তারপর 2004-এ লোকসভা হয়েছে 2 বছর পর। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে 2 মাসের মধ্যে এসআইআর করে 3 মাস পরের ভোট, এটা পুরো অবাস্তব। এটা কেন করছে কেন্দ্রীয় সরকার জানে, কারণ তারা নির্বাচন কমিশনকে করায়ত্ত করে নিয়েছে। ফলে এটা অবাস্তব, এবং বহু মানুষ তারকে প্রমাণ করতে পারবে না অল্প সময়ের মধ্যে। প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে, তবে কেউ চিন্তা করবেন না, প্রকৃত ভোটার বাদ হলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল আছে, আমাদের কিন্তু লড়াই থাকবে, এবং কোনো মতেই আমরা সেটা করতে দেব না। অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি বলেন, দেখুন, যে কোনো একটা স্বশাসিত বা স্বাধীন স্বায়ত্তশাসনযুক্ত রাষ্ট্রে অপর রাষ্ট্র থেকে লোক আসতে পারে, সে উদ্বাস্তু আকারে হোক বা পর্যটক আকারে হোক, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই উদ্বাস্তু বা সেই ব্যক্তিরা কখনো অন্য রাষ্ট্রের সরকার নির্ধারণ করার নির্ণায়ক ভূমিকা নেয় না। ভারতবর্ষে যেটা তথাকথিত পশ্চিমবাংলা বা আসাম বা অন্যান্য 7 সিস্টারে ঘটেছে, সেখানে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুরা তারা কিন্তু এখানে ভারতীয় ভোটার তৈরি হয়ে গেছে, ভারতীয় নাগরিকত্ব প্রায় জবরদখল করেছে, এবং ভারতীয় বিভিন্ন রাজ্যের সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করছে। এই জায়গাটায় মূল্যগত ফারাক রয়েছে। শ্রেয়াশিসবাবু, আমার মনে হয় আরও ডেপথে যাওয়া উচিত, ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। জানি না উনি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট কিনা, ভেতরে যাক তাহলে বুঝতে পারবে। কেউ আসতে পারে, থাকতে পারে পর্যটক হিসাবে রুজি রোজগারের টানে, কিন্তু সেই সরকারের নির্ধারক বা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে না। আরেকটা বলা হচ্ছে যে এসআইআর এত কম সময়ের মধ্যে শেষ করে কিভাবে একটা আমার মনে হয় ওদের স্মৃতিশক্তির ভ্রম পাচ্ছে, ভুল হচ্ছে। গতবার যে এসআইআর ওরা বলছেন যে 2002, 3, 4 হয়েছিল বিভিন্ন ফেজে, অল ওভার ইন্ডিয়া ধরে হয়েছিল। পশ্চিমবাংলার এসআইআর আরম্ভ হয়েছিল 2001 সালের ঠিক শেষ ভাগ থেকে, এবং 4ই ফেব্রুয়ারি 2002-এ সেটা পাবলিশড হয়ে গেছিলো। তখন অফলাইনে হতো, খাতা কলমে হতো, তাতেও কিন্তু 5 মাসের মধ্যে এসআইআর কমপ্লিট হয়ে গেছিলো। এখন তো অনলাইন ডিজিটালি এসআইআর হচ্ছে, এখন তো 3 মাস ইজ দ্য সাফিসিয়েন্ট টাইম। যদি কোনো ইনকামবেন্সেস আসে এর মধ্যে, তখন নির্বাচন কমিশন চিন্তা করবে যে সময়টা বাড়াবে কি না বাড়াবে। ওরা আগে থেকে ভুল তথ্য পরিবেশন করছে কেন? আগের বারে এসআইআর সম্বন্ধে তথ্য কালেক্ট করে ওনার জানা উচিত। না জেনে একটি মন্ত্রিত্ব পদে থেকে বিভ্রান্ত করা সাংবাদিক বা মানুষকেও করা উচিত নয়। পাশাপাশি মৃতের ভাই বিধান প্রামাণিক, আজকে এসেছিল আমাদের এখানে পরিবহন মন্ত্রী, তো এসেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এসেছিলেন এখানে, দিয়ে আমাদেরকে এসেছিলেন এবং আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেলেন, এবং মাকে বলে গেলেন যে আমরা আমার পিছনে সবসময় আছি, এবং আমরা পিছনে সবসময় আছি এবং থাকবো। সে মানে আমরা যেটুকু প্রয়োজন সেটুকু আমরা করবো, আমরা এই আশ্বাস আমাদেরকে দিই। কোনো আর্থিক সাহায্য না, ওসব দেয়নি, দলের থেকে কোনো আর্থিক সাহায্য পেয়েছে না এখনো পাইনি। আপনাদের পাশে থাকার কথা বলেছে, দলের লোকটা আপনাদের পাশে থাকতে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আছেন, খুব ভালো মানুষ, উনিও বললেন যে আমাদের যে থাকবেন। বিনাদা আছে, দেবাদা আছে, দেবাদা তো আমার দাদাকে ডাক্তার দেখাতো, মানে চিকিৎসা করাতো, এবং এত ভালো মানুষ ছিল। কতদিন ধরে চিকিৎসা করেছেন? আর ওর চিকিৎসা 9 বছর ধরে আমার চিকিৎসা চলেছে, 9 বছর ধরে বেঁচে ছিল। হঠাৎ এই কারণে মারা গেল, এসআই কারণে মারা গেল। হঠাৎ ওই ফর্মটা লিস্ট 2002 সালে দেখেছিল যে পাল টাইটেল, ওই টাইটেলটা দেখেও মানুষ টেনশনে ভুগছিল, এবং খাওয়া দাওয়া খুব ঘরে কমিয়ে দিয়েছিল। হ্যাঁ, না প্রামাণিক ছিল, প্রামাণিক ছিল টাইটেলটা। এখন যেটা ফর্মটা এসেছে সেখানে পাল টাইটেল চলে এসেছে, ওই দেখে ও মানুষ টেনশনে ভুগছিল। 2000 তো পালই ছিল, না প্রামাণিক ছিল, এটা কিন্তু ফর্মে পাল চলে পাল চলে এসেছে।
তো ওইদিকে মানুষ ছিল, হঠাৎ মানে অসুস্থ হয়ে পড়ে বুধবার রাত্রে, এবং অন্যদিন টিভি দেখে করে, কদিন ধরে খেছিল না, ওইখানে বারান্দায় বুঝতো। আমি জিজ্ঞেস করলাম কি হলো, বলতো না। এবার ওই যে পাল টাইটেল এসে, সেটা আমি জানতাম না, কিন্তু দিদিকে যে পাল টাইটেল এসছে সেটা কিন্তু দিদিকে বলতে তোর পাল চলে এসছে, কিন্তু আমাকে বলেন যে আমার পাল টাইটেল এসছে। মা পরে বুঝতে পারে, খায় না দেয় না, চুপ করে বসে থাকে। তো বুধবার রাত্রে হঠাৎ দিকে বুকে ব্যথা ওঠে। তারপর ব্যথার পরে ও ছটফট করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে আসছি, এসে ওকে হসপিটাল টোটো দেখে ওকে বলে, ও তো আমাকে বলে যে ভাই আমি আর বাঁচবো না, মারা যাবো, আমি আর বাঁচতে পারছি না, বুকে ব্যথা করছে। তা আমি বলি হসপিটাল যাবি? তখন মাথাটা এমনি করে লড়াই, বলে হ্যাঁ যাবো। সঙ্গে সঙ্গে ওকে টোটোতে চাপাই, টোটো চাপিয়ে আমি যখন হসপিটাল নিয়ে যাই, তো ওই হসপিটাল তোলার আগেই মুখ দিয়ে ফেনা বেরিয়ে তখন মারা যায়, এবং ডাক্তার বলে যে স্ট্রোক হয়েই মারা গেছে, হৃদরোগ। আমি খুব ভালো লাগলো, হ্যাঁ বললাম, ওরা এলাম, হ্যাঁ দিল মালা, দিল রজনী ফুলের মালা। আমার নাম বিধান প্রামাণিক। অপরদিকে সাঁইথিয়ার বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা জানান, আজকে এসেছিলেন পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, তার যিনি মারা গেছেন বিমান প্রামাণিক মহাশয়, তিনি এসআইআর আতঙ্কে মারা গেছিলেন। তার বাড়িতে গেছিলেন পরিবারের সঙ্গে, মায়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে উনি দেখা করেছেন, তাদের সমবেদনা জানিয়েছেন। বিরোধীরা তো বিরোধিতা করবেই, কিন্তু মানবিকতার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তাদের নির্দেশেই আমাদের মাননীয় মন্ত্রী আজকে এসেছিলেন। আমরা তো সবাই মানবিকতার জায়গায় আছি, সেই জায়গা থেকে উনি তার পরিবারের সঙ্গে দেখা করেছেন। মানে এই যে শোক, আমরা সবাই মর্মাহত। তার অসুস্থ মা রয়েছেন, তার কাছে উনি গেছিলেন, আমরা সবাই গেছিলাম, তাদের সমবেদনা জানিয়েছি। প্রথম দিন থেকে হ্যাঁ, প্রথম দিন থেকে সব সময় ওনার পাশে আছি। সৎকার কারণ থেকে সব সময় আমরা পাশে আছি, আগামী দিনেও পাশে থাকবো। চলো সবাই মিলে অ্যাকশন খেলি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সাঁইথিয়া। রাতের অন্ধকারের সুযোগে চুরির চেষ্টা, একদল চোরকে হাতে নাতে ধরল এলাকার বাসিন্দারা। গতকাল শনিবার 8ই নভেম্বর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের বিনয়পল্লীতে। প্রায় 6 থেকে 7 জন অভিযুক্ত ওই এলাকায় মাটির নিচে থাকা কপার কেবল কেটে চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মাটির নিচে থাকা BSNL-এর কপার কেবল অত্যন্ত মূল্যবান, তাই রাতের অন্ধকারের সুযোগে কাজ করার নাম লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি এই কেবল চুরি করছিল। বেশ কিছুদিন ধরে এই অপকর্ম চালাচ্ছে দুষ্কৃতীরা। তাদের গতিবিধি সন্দেহ হয়। শনিবার 8ই নভেম্বর রাতে তাদের কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয়। আটকে রাখার কথা বললে তারা পালানোর চেষ্টা করে। এরপরেই স্থানীয়রা ওই অভিযুক্তদের আটকে খবর দেয় শান্তিনিকেতন থানায়। শান্তিপূর্ণ এলাকায় শীতের রাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও অভিযুক্তদের দাবি তারা কন্ট্রাক্টরের কথায় মাটি খুঁড়ে কেবল সংযোগের কাজ করছিলেন। এখন এই কন্ট্রাক্টরকে কী উদ্দেশ্যে তিনি এই কাজ করছিলেন তার খোঁজ শুরু করেছেন পুলিশ। পাশাপাশি এই ঘটনায় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটা আমার সন্দেহ হয়েছে 1 মাস আগে, দুর্গাপুজোর আগে। আমি যখন আমাদের পৌরসভার যে পাইপলাইনে, জলের পাইপলাইনে কাজ করছিল, তারপরে কিছু কিছু জায়গায় খাল ছিল, আমরা সেইগুলোকে রিপেয়ার করছি রাবিশ দিয়ে, এগুলো দিয়ে, যাতে পুজোর সময় যাতে মানুষের অসুবিধা না হয়। হঠাৎ দেখি দুজন বাইরে 2-3টে কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর টাইপের আর কি, ফিগার লম্বা চড়া, ওরা বাইক নিয়ে এসে আর 2-3টে লেবার দিয়ে দেখছি সাইডগুলো কাটছে রাস্তার। আমি বললাম, ভাই তোমরা কি করছো, আমার রাস্তা নষ্ট করছো কেন? তখন বলছে, না আমরা জিওর কেবল লিক হয়েছে, আমরা লিকগুলো দেখছি, না হলে কাজ হচ্ছে না। আমরা ঠিক আছে, তাহলে তোমরা রাস্তা ভাই বন্ধ করো, রাস্তা পাশে কেটো না। নিয়ে ওরা বলে হ্যাঁ স্যার করে বন্ধ করে দিল। তারপরে আমার অতটা সন্দেহ করিনি। পরের দিন রথীন্দ্রপল্লীর দিকে গেছি, তো রথীন্দ্রপল্লীর ওই দিকেও দেখছি 12টা নাগাদ দেখছি ওরা কাটছে। বললাম, ভাই এখানেও তোমরা লিক খুঁজছো? বলছে হ্যাঁ স্যার আমরা লিক খুঁজছি। আমি বেরিয়ে চলে গেছি। 3-4 দিন আগে আমাকে এখানে মৃগাঙ্কদা, আমাদের এক সিনিয়র দাদা এখানে থাকে দোকানে, আমাকে রিপোর্ট করলো যে এরকম নাকি ওরা BSNL এর কোনো পুরনো আগেকার কেবেলগুলো আছে, সেই কেবেলগুলো ওরা তুলছে, সেটা নাকি দামি, সেইগুলো ওরা বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। তারপর থেকে আমরা দিনে সন্দেহ করছি, যে দিনে খুঁজছি ওদেরকে, যে দিনে কিভাবে পাওয়া যায়। দিনে পাওয়া যাচ্ছে না, হঠাৎ আজকে রাতে যখন এখানে চোর করেছে, ওরা পাড়াতে শুরু করেছে, ধরে আমাদের পাড়ার ছেলেরা সবাই ধরেছে, আমাদের ক্লাবের
ধরে যেমন জিজ্ঞেস করা আছে, ওরা 7-8 জন মতো আমরা পেয়েছি। নিশ্চয়ই এবার তো আমার সন্দেহ হচ্ছে যে ওই ঘটনাগুলোর সঙ্গে এখন যেমন ম্যাচ করছে, তার মানে একটা বড় চক্র এর পেছনে আছে এবং বেশ ভালো টাকার মানে রাতে অন্ধকারে হোক বা নিয়মের বাইরে বহির্ভূত এরা কোনো একটা চুরিরই বলা যেতে পারে, চুরির কাজ করেছে, কেবল চুরি। আমরা তো চাইবো যে এর তদন্ত হোক এবং এর সঙ্গে আর কে কে যুক্ত আছে তাদেরকে ধরার। আমরা যারা কাজ করছে শ্রমিক তাদেরকে আমরা বলেছি তোমরা পালিও না, তোমরা এখানে থাকো, আমরা কিছু করব না, আমরা প্রশাসনের হাতে দিয়ে দিচ্ছি। আমরা চাইছি যেন এর তদন্ত করে মূল মাথাটা বেরিয়ে আসুক এবং কঠোর শাস্তি হোক। হ্যাঁ, রাস্তার চারদিকটা যেভাবে কাটছে, যে কোনো সময় রাতে বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো গাড়ি ক্রস করতে গেলে অ্যাক্সিডেন্ট হবে। আপনারা তো দেখেছেন চারিদিকে কিভাবে খাল কেটেছে। তো আমরা চাই যাতে প্রশাসনিকও রাতে টহল দেখ, রাতের দিকে এই ঘটনা ঘটছে। অন্যদিকে স্থানীয় আরেক বাসিন্দা প্রিয়াঙ্ক রায়চৌধুরী বলেন, বিএসএনএল এর কেবল, যেটা তামার কেবল, 3 পেয়ারে 50 পেয়ারের কেবল 3টে করে গেছে। সেই 50 পেয়ারের কেবল এরা তুলছিল, বিগত 6-7 দিন থেকে তুলে যাচ্ছে এবং আমাদেরকে বলছে ইয়েতে ফল্ট হয়েছে, আইডিয়া ফল্ট হয়েছে, ভোডাফোনের ফল্ট হয়েছে, জিওর ফল্ট হয়েছে। আমরা ফল্টটা সারাচ্ছি এবং আমরা ফাইবার কেবল বসাচ্ছি। নিশ্চয়ই এটা একটা চক্রের কাজ এবং এই যে তামার কেবলটা তুলছে, তামার এখন বাজার মূল্য প্রায় 1000 টাকা কেজি। হ্যাঁ, এই কেবলের একটা কেবলের 1 ফুট 1.5 ফুটে 1 কেজি করে ওজন হবে। প্রায় এখান থেকে প্রায় হাফ কিলোমিটার মতন এরা 3টে করে পেয়ার কেবল তুলেছে। তার মানে কয়েক লাখ টাকার মাল এখান থেকে বিএসএনএল চুরি হয়েছে। আজকে এখন আপাতত মনে হচ্ছে 6-7 জন ধরা পড়েছে। হ্যাঁ, ধরলাম, আমরা এসে চেস করেছি, এর আগের দিনও তুলেছে, আমরা চেস করেছি, চেস করাতে এরা ছুটে পালিয়ে যায়। আমরা একটা গাড়ি পেয়েছি, গত 7-8 দিন থেকে চলছে, দিনের বেলাতে করেছে, পরশু দিন রাত্রিবেলাতে করেছে, অনেকদিন থেকে করছে। এটা সন্দেহ হলো যে এরা কেবলটা ওই হ্যাকসো ব্লেড দিয়ে কাটছিল। আমরা কেবল কাটছেন কেন, কেবলটা কেন কাটছে? তারপর দেখছি রিক্সা করে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমার হলো যে এটা কেবল তো কেটে তুলে নিয়ে যাওয়ার কথা নয়। আমি বিএসএনএল অফিসে গিয়ে খবর নিলাম, বিএসএনএল অফিসে বললো না, এরকম কেবল তোলার কোনো আমাদের পারমিশন হয়নি। তখন আমি বললাম, বুঝতে পারলাম যে এরা কেবলটাকে কেটে চুরি করছে। আপনার নাম? মৃগাঙ্ক রায়চৌধুরী। বাড়ি কোথায়? গঙ্গারামপুর। কিসের জন্য এসেছিলেন? আমি কাজ করাবো বলে এনেছিল, কাজ করাবো বলে এনেছি। আমাদের গঙ্গারামপুরের একজন আনামত বলে নাম আছে। তোমার জানতো না যে ইলিগাল? আমি কিছু জানি না। এবার কতদিন আছো তোমরা? 6-7 জন আছে। কতদিন ধরে কাজ করছো? আমি জানি না, আজ প্রথম এসেছে। কতদিন ধরে কাজ করছো ভাই? কতদিন ধরে? আমরা আজ প্রথমেই আছি। প্রথমদিন তোমাদের কাজ কি করতে বলা হয়েছিল? আমাদের বলেছিল যে আর ফোনের কেবল যাবে, ফোনের কেবল, জিও কেবল বলেছিল যে। তো তোমাদের কাজের ধরন থেকে মনে হয়নি যেটা ইলিগাল কাজ হচ্ছে? তোমরা জানতে না যে ইলিগাল কাজ করছো তোমরা? এবার দেখুন, আমরা রাতে কাজ করি, প্রায় করি, আমরা ইলেকট্রিক পানির পাইপ ফান্টে ওই বাজারে করি। এইদিকে মুখ করে না, ওইদিকে দাঁড়িয়ে কথা বলো। ও কি জিজ্ঞাসা করছো, কথা বলো ওর সঙ্গে। তোমাদের মনে হয়নি যে যে কাজটা তোমাদের দিয়েছে সেই ইলিগালি কাজ করছে? আমরা রাতে প্রায় করি কাজ, আমরা ইলেকট্রিক ওই বাজারের ওই কাজগুলো আমরা করি, ওই চিত্রা মোড় ওইগুলো ওই বাজারের কাজ। হ্যাঁ, কন্ট্রাক্টটা কে দিয়েছে? কন্ট্রাক্টটা আমাদের গ্রামেরই লোক একটা। ইদানিং গরু আমার পাচার হয়েছে, ইদানিং গরু আমার পাচার হয়েছে। আমি তোকে সেটাও বলে দিচ্ছি, আমার ইদানিং আমার পাড়ার গরু চলে গেল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। বোলপুর থানার অন্তর্গত বোলপুরের ইন্দ্রাপল্লীতে এক প্রশাসনিক কর্তার বাড়িতে চুরি হয়। এই চুরির কিনারা করল বোলপুর থানার আইসির নেতৃত্বে বোলপুরের পুলিশ বাহিনী। জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গারা এক দুষ্কৃতীকে এই চুরির ঘটনায় গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু সোনার গয়না উদ্ধার হয়। পরে তাকে বোলপুর থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ ওই দুষ্কৃতীকে জেরা করলে পরিত্যক্ত এক বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয় এবং জানা যায় শান্তিনিকেতন এবং বোলপুর এলাকায় চুরি হয়ে যাওয়া গয়নাগুলি পাশাপাশি ইন্দ্রাপল্লী প্রশাসনিক কর্তার বাড়ির চুরি হয়ে যাওয়ার সোনার গয়না উদ্ধার হয়।
কিন্তু যেভাবে শান্তিনিকেতন ও বোলপুর এলাকায় দিনরাত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে এবং একের পর এক বোলপুর পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করছে, খুব স্বাভাবিকভাবেই এলাকার মানুষ বোলপুর পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046। ফিরে এলাম বিরতির পর। জাতীয় আইনি পরিষেবা দিবস 1987 সালে ভারতীয় আইনি পরিষেবা সম্পর্কিত আইন লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট 1987 সাল থেকে প্রতি বছর 9 নভেম্বর এই দিনটি উদযাপন করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের বিভিন্ন বিধান এবং মামলাকারীদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার জন্যই মূলত এই দিবসটি পালন করা হয়। প্রতিটি বিচার ব্যবস্থা, লোক আদালত, আইনি সহায়তা শিবির এবং আইনি সহায়তা কর্মসূচি আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। এই উপলক্ষে সারা দেশের পাশাপাশি বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাসভূমি এবং অধিকার মিত্র মোহাম্মদ রফিক ছাড়াও ট্রাফিক ওসি আব্দুর রহমান ও মহিলা থানার এসআই সুমনা দে সহ সিউড়ি থানার উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল বাহিনী ও সিউড়ি বিদ্যাসাগর কলেজের NCCর উপস্থিতিতে সিউড়ি SP মোড় থেকে একটি পদযাত্রা শুরু হয়। উক্ত পদযাত্রায় সকলেই পা মেলান। শেষ হয় বীরভূম জেলা জজ কোর্ট পর্যন্ত। এ ব্যাপারে বিস্তারিত জানালেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাসভূমি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ রবিবার 9 নভেম্বর বনবুন্দরা গ্রামে ঘোষ পরিবারের উদ্যোগে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের পরিচালনায় ও সিউড়ি সদর হাসপাতাল ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। পরিবারের তরফে এলাকার সকল স্তরের মানুষদের আহ্বান করা হয় সরকারি ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান করুন। উল্লেখ থাকে, রক্তদান শিবিরের মাধ্যমে স্বর্গীয়া মাতা সাধনা ঘোষের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ঘোষ পরিবারের জামাতা, উদ্যোক্তা ও আয়োজক উজ্জ্বল পাল, চন্দন সামন্ত, ঘোষ পরিবারের সদস্যরা, সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার পবিত্র ব্যানার্জি, স্বাস্থ্যকর্মীরা, BDLS-এর সভাপতি ও রক্তদাতারা। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV। মানুষকে সচেতন করতে নিজের লেখা গান গাইলেন বীরভূমের এক সিভিক ভলেন্টিয়ার লক্ষণ আড্ড। তিনি বীরভূমের খয়রাশোল এলাকার সিভিক ভলেন্টিয়ার, কিন্তু দুবরাজপুর ট্রাফিকে তিনি কর্মরত রয়েছেন। হাতে দোতারা নিয়ে বাউল গান গেয়ে মানুষকে সচেতন করছেন তিনি। এমনই চিত্র দেখা গেল দুবরাজপুরের দরবেশ মোড়ের কাছে। আজ রবিবার 9 নভেম্বর দুবরাজপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে পথ সচেতনতার বার্তা দিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়। দুবরাজপুর দরবেশ মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে সাধারণ মানুষকে সচেতন করতে বাউল গানের মাধ্যমে হেলমেটের প্রয়োজনীয়তা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, গাড়ি চালালে লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা সহ ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয় গানের মাধ্যমে। এদিন সিভিক ভলেন্টিয়ার লক্ষণ আড্ড জানান, নমস্কার, আমি লক্ষণ আড্ড, দুবরাজপুর ট্রাফিকের একজন সিভিক ভলেন্টিয়ার। তো এই গানটা আমাকে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের স্যার শান্তনুবাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং এই গানটা আমাকে স্যার বলেছিল যে এইভাবে গানটা গাওয়ার জন্য। তো আমারও খুব উৎসাহ লেগেছিল গানটার জন্য, যে হ্যাঁ স্যার আমাকে বললো গানটা গাওয়ার জন্য। গানটা আমি তারপরে 2 দিন রিহার্সাল করি। হ্যাঁ, তো মোটামুটি গানের রিহার্সাল করার পরে এই জায়গাতে এসে করলাম গানটা।
দিনকে দিন যা রাস্তাঘাটে যা দুর্ঘটনা বা পথ দুর্ঘটনায় লোকের মৃত্যু হচ্ছে, তো সেই জন্য গানটা আমার, ওই জন্য গানটা বাঁধা, যাতে মানুষে যাতে বাড়ি থেকে বেরোনোর সময় সবাই হেলমেট পরে বা সিট বেল্ট পরে বেরোয়, নিজে সচেতন হয়ে যাতে রাস্তাঘাটে সবাই সুস্থভাবে যেন বাড়িতে ঢুকে বাড়ির লোকের চিন্তা থাকে। তো সবাই যেন ভালোভাবে সুস্থভাবে যেন বাড়িতে পৌঁছে, এই জন্য গানটা আমি করেছি। বা সবাই আগামী, এখন তো সবাই হেলমেট নিয়ে বেরোচ্ছে, আরও যেন ভালোভাবে সবাই আগামী দিনে যেন পরে বেরোয়, সেটা আমরা মানুষের কাছে বার্তা এটাই দিচ্ছি, যে যাতে ভবিষ্যতে মানুষের নিজের কথা ভেবে, অন্তপক্ষে ফ্যামিলির কথা ভেবে এটা যেন সবাই মাথায় রাখে যে হ্যাঁ আমাদের বাড়ি থেকে বেরোলে হেলমেট পরে বেরোতে হবে। আর আমাদের স্যার তো অনেক প্রচুর পরিশ্রম করে 24 ঘন্টা, যেভাবে স্যার আমাদের শান্তনুবাবু আছে, বিপিনবাবু আছে, 24 ঘন্টা যে দুবরাজপুরের বুকে এমন একটা টাউনের বুকে যে এমন একটা অফিসার আছে, সত্যি খুবই গর্বের ব্যাপার যে এত সুন্দর একটা অফিসার, যে ঘুম থেকে উঠে সকাল থেকে বেরিয়ে পড়ে যে বাড়ি থেকে বেরিয়েছে মোটরসাইকেল নিয়ে, বাড়ির লোকের যেমন একটা ইয়ে থাকে, চিন্তা থাকে যে হ্যাঁ বাড়ির লোক কেমনভাবে ঢুকবে, তেমনি আমাদের স্যারও সত্যি খুবই মানুষের প্রতি চিন্তা করে যে হ্যাঁ মানুষগুলো কীভাবে সব রাস্তাঘাট কীভাবে সব ভালো থাকবে, বা রাস্তায় মানুষের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, মানুষের সব দিক থেকে খেয়াল রাখে, স্যার সব দিকটাই মাথায় রেখে পড়ে সত্যি। আর আমাদের যত আমাদের বিপিনবাবু আছে, বিপিনবাবু আমাদের সত্যি খুবই রাস্তাঘাটে পরিশ্রম করে, তো আমাদের যত সিভিক ভলেন্টিয়ার আছে ট্রাফিকের, তাদের একটা গর্বের ব্যাপার, বা আমাদের সিভিক বন্ধু যারা আছে, সত্যি স্যারকে আমার তরফ থেকে তো অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি দিন ওসি ট্রাফিক সন্তু ব্যানার্জি বলেন, আমরা আমাদের একজন সিভিক ভলেন্টিয়ার আছে, আমি আগে খবর পেয়েছিলাম যে আগে খুব ভালো আর কি বাউল টাউল গান করতো, তা ওর সঙ্গে আমি যোগাযোগ করি যে এরকম আমার নেটে ইউটিউবে দেখেছি যে কিছু বাউল গান দিয়ে সেভ লাইভের প্রচার হয়েছিল এর আগে। তা আমার মাথায় তখন চিন্তা ভাবনা আসে, তাহলে ওকে দিয়ে আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ওকে বলি, তো ও বলে যে এরকম অনেকদিন তো নেই, আমি প্র্যাকটিস করিনি অনেকদিন, গাওয়াটা নেই। আমি বললাম ভাই যা পারবি, যেরকম পারবি, আমাদের একটা এইভাবে আমরা করতে আমরা চাই। তো ওকে সেই মতো আমরা 2-1 গান করিয়ে, বেশি সময় পাইনি, ডিউটি ফাঁকে যতটুকু পেরেছি নিয়ে এই বাউলের মাধ্যমে আমরা পথ নিরাপত্তা কিভাবে রাস্তায় চলবে, কি কি করা উচিত, এগুলো আমরা প্রচার করলাম আজকে। ভোলা মন আমার ওরে ও মন রে আমার, ও কত পুণ্যের ফলেই মানব জনম, ও কত পুণ্যের ফলে এই মানব জীবন, জীবন কালে হারায় না, হেলমেটটি পরে নেবে তোমরা ভুলে যেও না, হেলমেটটি পরে নেবে তোমরা ভুলে যেও না। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RC টিভি, দুবরাজপুর।